আচ্ছা, সবাইকে হাই হ্যালো। প্রথমে আমাকে বল, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 3টে ক্লাস যে হলো, সেটা কি প্রচুর মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম মনে হয়নি তো? কারণ সবাই ইন্টারাক্ট করছিস না তো, সেই জন্য জিজ্ঞেস করছি। মানে মানে সেটা শুধু শ্রোতা হিসেবে থাকতে পারিস, তাতে অসুবিধা নেই, কিন্তু বুঝতে পারছিস কিনা সেইটা। আর বাংলা ইংলিশ মিলিয়ে মিশিয়ে হচ্ছে, মানে ঠিকঠাক আছে তো? না হলে আমি ওনাদেরকে বলবো যে, মানে যেটা বলবি। রাজিবুল দা আমাকে জিজ্ঞেস করতে বলেছে স্পেসিফিক্যালি যে মানে সবাই বুঝতে পেরেছিস কিনা। বল, মানে কিছু অসুবিধা থাকলে বল, বা অসুবিধা না থাকলে তো ঠিক আছে। আর এখন না বলতে গেলে পরেও বলতে পারিস, মানে কোনো কিছু বোঝার অসুবিধা হচ্ছে বা আর একটু ইজি বা বেশিরভাগই জানা পড়ে যাচ্ছে, আর একটু বেশি পড়ালেও অসুবিধা নেই, সেরকম হলে বলিস আমাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওই ক্লাস 11-12 এর যে একটা গ্রুপ আছে, ওখানে তো অ্যাড করেছিলাম। কারোর কিছু ডাউট থাকলে ওখানে বলতে পারিস, বা এখন বলতে চাইলে এখনো বলতে পারিস। আর না হলে আমি হচ্ছে যে গ্রাফিক্যাল ইয়েতে চলে যাব, যেটা আজকে পড়াবো ভেবেছি। যা যা পড়ানো হয়েছে তার মধ্যে যদি কোথাও ডাউট থাকে বলিস। আর এডিজির ইউটিউব চ্যানেলের ওই পদার্থবিদ্যার স্কুলে লিঙ্কটা তো শেয়ার করেছি, ওটাতে কিন্তু খুব খুব ভালো ভালো, মানে অত কিছু স্যার ক্লাসে সময় পাবেন না। একটা যেমন দেখছিলাম যে নিউটন সেকেন্ড ল এবং টাইম, টাইমকে কিভাবে ডিফাইন করা যায় নিউটন সেকেন্ড ল দিয়ে, সেইটা নিয়ে মানে দুর্দান্ত একটা আলোচনা আছে। এরকম আরো অনেক কিছু আছে, ওইটা দেখিস। এডিজি স্যারের ক্লাস কিন্তু আর 3টে হবে এবং টর্কের আগেই শেষ হবে। তো তোরা যদি চাস যে স্যার টর্কটা কন্টিনিউ করুন, মানে আগস্ট মাসে স্যারের কোনো ক্লাস নেই, সেটা স্যার বলেছিলেন যে স্যার একটু ব্যস্ত থাকবেন, কিন্তু তোরা ক্লাসে রিকোয়েস্ট করিস, কালকে স্যারের ক্লাস আছে, ক্লাসে স্যারকে একটু বলিস। বুঝেছিস তো? আচ্ছা, আমি তাহলে গ্রাফে চলে যাই। গ্রাফ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমি একটু দু একটা কথা বলি যে গ্রাফ দিয়ে হঠাৎ করে গ্রাফ নিয়ে কেন মাথা ঘামাতে যাব। ঠিক আছে, এমনি তো ফর্মুলা ছিল, সব ছিল, তারপরে কনসেপ্টেই ঝামেলা হয়ে যাচ্ছে এত, তার মধ্যে গ্রাফ দিয়ে কি হবে। এক্ষুনি এক্ষুনি কতটা বুঝতে পারবি জানি না, কিন্তু যত আরো পড়াশোনা করবি তত তো প্রচুর বুঝতে পারবি। গ্রাফের সব থেকে বড় উপকারিতা হচ্ছে যে আমরা, মানে আমাদের ব্রেন, যেই কারণে এখন আহ বইয়ের থেকে ভিডিওর ডিমান্ড অনেক বেড়ে গেছে। ভিডিও তো আগে ছিল না, এখন এসেছে। একই টপিকের একটা বই পড়ার থেকে লোকে অনেক সময় ভিডিওটাই আগে দেখে, বা ভিডিওটাই শুরু থেকে বইটা হয়তো দেখলোই না। এর কারণ হচ্ছে যে ভিজুয়াল মেমোরিটাই আমরা বেশি পছন্দ করি, বা ব্রেন আর কি সহজে ক্যাপচার করতে পারে। এবার গ্রাফের উপকারিতা কি, গ্রাফ যে কোনো কিছুর ইজি ভিজুয়ালাইজেশনের জন্য একটা দুর্দান্ত ব্যাপার। যেমন ধর, একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আচ্ছা, কি হলো, একটা পার্টিকেল সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে এক্স ইকুয়াল টু, আচ্ছা পুরোটাই লেখা উচিত আমার, তোরা এস দিয়ে পড়িস তাহলে এস দিয়েই লিখি। আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটি এমনিতে তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এবার যদি সেই পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায়, যদি বেগ কনস্ট্যান্ট হয়, তার মানে নিশ্চয়ই তার অ্যাক্সিলারেশন জিরো, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট হলো এস ইকুয়াল টু ইউটি। এবার এটা ধর কেউ সেন্টেন্সে লিখতে পারে, তাহলে এটা একটু দেখার বা রিয়েলাইজ করার বেশি সমস্যা। কেউ যদি এরকম জাস্ট ফর্মুলা লিখে এস ইকুয়াল টু ইউটি, তাহলে যেমন বোঝার অনেক সুবিধা। এটাই হচ্ছে দিস ইজ ওয়্যার ম্যাথমেটিক্স কামস, মানে ম্যাথসটা কেন, ম্যাথসের আমরা আলাদা ক্লাস রেখেছি, যে ফিজিক্সের জন্য ম্যাথসটা কেন খুব ভালো জানতেই হবে। ম্যাথসটা হচ্ছে ফাউন্ডেশন। তার কারণ হচ্ছে যে ম্যাথসটা হচ্ছে ইজি ভিজুয়ালাইজেশন। এস ইকুয়াল টু ইউটি মানে তুই দেখেই বুঝে গেলি যে হ্যাঁ, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার গ্রাফ অতটা 11-12
মানে এমনি বইতে বোধহয় থাকে না, এইচসি ভার্মার বইতে কিন্তু প্রচুর আছে। তার কারণ হচ্ছে যে গ্রাফ দিয়ে ব্যাপারটা আরো সহজে হয়ে যায়। এই হলো আমার এস, এই হলো আমার টি, এদিকে টাইম, এদিকে ডিসপ্লেসমেন্ট। এখন আমি যদি বলি যে একটা পার্টিকেলের এস ভার্সাস টাইম, ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ হচ্ছে এইরকম। এই যে একটা সোজা স্ট্রেট লাইন উঠে গেল, এইটা দেখেই একজন বুঝতে পারবে যে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তো এটা গ্রাফের ডিটেলসে পরে আসবো, যাই হোক, কিন্তু এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রাফ এরকম হয়। উম এটা দেখেই আমরা বুঝে যাব যে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তো ফলে এটা একটা খুব তোদের জানার মধ্যে থেকে উদাহরণ দিলাম বলে, কিন্তু এমন অনেক জটিল জটিল ফিজিক্সের প্রবলেম আছে বা থিওরি আছে যেগুলো গ্রাফ দেখেই লোকে আগে বুঝেছে, বা এক্সপেরিমেন্টের গ্রাফ থেকেই থিওরিটা এসেছে। মানে প্রথমে এক্সপেরিমেন্ট এসেছে, তারপর তার এক্সপেরিমেন্ট থেকে গ্রাফ বেরিয়েছে, গ্রাফ থেকে থিওরি বেরিয়েছে। ফলে গ্রাফের গুরুত্ব সাংঘাতিক। এবং এটাও জেনে, যদি অলরেডি না জানিস তাহলে তো খুবই অবাক হবি, যে নতুন ডিসকভারি আগেকার যুগে একরকম ছিল, কিন্তু মডার্ন সায়েন্সে বিশেষ করে নতুন পার্টিকেলের যে ডিসকভারি, নিউ পার্টিকেলস, তোরা ফান্ডামেন্টাল পার্টিকেলস বলতে ধর সিলেবাসের মধ্যে কতটা পড়েছিস যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে আর তার চারপাশে ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনকে আর ভাঙা যায় না, কিন্তু প্রোটনের কিন্তু সাবস্ট্রাকচার আছে। প্রোটনকে ভাঙলে তিনটে ছোট ছোট জিনিস পাওয়া যায়, মানে ওদের ভাঙা অ্যাকচুয়ালি সম্ভব না, কিন্তু তার মধ্যে ছোট ছোট তিনটে দানা আছে, এরকম একটা ব্যাপার। সেই দানাগুলোকে দে আর কল্ড কোয়ার্ক। ঠিক আছে? তো এই যে এদের যে এই ধরনের স্ট্রাকচার আছে, যা কোয়ার্ক আবার দু ধরনের হয়, আপ মানে অনেক ধরনের হয়, তার মধ্যে আপ আর ডাউন এরকম নাম টাম আছে, সেটা বিষয় নয়। বিষয় হলো যে এই যে ব্যাপারটা আছে, মানে ভাঙা কিন্তু এদেরকে যাবে না, প্রোটনকে ভেঙে তুই একটা কার্ক আলাদা করে ফেললি সেটা তুই করতে পারবি না, কিন্তু ওদের অস্তিত্ব আছে। এইটা আমরা কি করে জানলাম? এটা কিন্তু শুধু এটাই নয়, মানে আধুনিক পার্টিকেল ফিজিক্সের আন্ডারে টোটাল যে থিওরিটা এখন আবিষ্কার হয়েছে, যে কিভাবে বিগ ব্যাং হলো, তারপরে কি হয়েছিল, তারপর কিভাবে কণা সৃষ্টি হলো, ইলেকট্রন প্রোটন হলো, নিউট্রন হলো, তারপরে পদার্থ হলো, আমরা হলাম, এই যে গল্পটার যে মানে গোড়ার দিকটা, এই পুরো আবিষ্কারটা কিন্তু এক্সপেরিমেন্ট এবং গ্রাফ সেখান থেকে এসেছে। কিছুটা হয়তো লোকে অঙ্ক করে দিয়েছিল থিওরি, বাকি গোটাটাই কিন্তু বিশেষ করে এক্সপেরিমেন্টাল প্রুফ, এটা কিন্তু পুরোটাই গ্রাফের উপর দাঁড়িয়ে আছে। এটা এক্সাম্পল হিসেবে আমি একটা গ্রুপে পাঠিয়েছি, এটা পুরোটা বুঝবি না, তবে একটা জিনিস গ্রাফ থেকে তোরা দেখতে পাবি সহজেই, গ্রুপটা খুলে তোরা যদি একটু ছবিটা দেখিস। খুলছি। আরে কে রে ভাই, ও, এই যে, এতক্ষণে পেয়েছি। আম হ্যাঁ, গ্রুপের ছবিটা একটু দেখ। ছবিতে এক দুই তিন, তিনটে কালো কালো লাইন টানা আছে, আর যে লাল লাল ডট, তিনটে কালো কালো লাইন হচ্ছে থিওরি। যদি ছটা কার্ক থাকে, তিনটে কালার থাকে, তাহলে কেমন হওয়া উচিত ছিল? যদি পাঁচটা কার্ক থাকে, তিনটে কালার থাকে, তাহলে কেমন হওয়া উচিত ছিল? এরকম লোকে ক্যালকুলেট করেছে। তারপরে তারা এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্ট করে ওরা যে ডট পেয়েছে, সেগুলো যে লাল লাল ডট গুলো হচ্ছে এক্সপেরিমেন্ট। এবার সেগুলো ওরা প্লট করেছে, তার মধ্যে দিয়ে ওরা লাইন টেনেছে, এটা হচ্ছে গ্রাফ। সেই গ্রাফ থেকে আমরা দেখতে পেলাম যে কেবলমাত্র পাঁচটা কার্ক এবং তিনটে কালার, এই থিওরিটাই এক্সপেরিমেন্টের সঙ্গে মিলছে, বাকি থিওরি গুলো এক্সপেরিমেন্টের সঙ্গে মিলছে না। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে এলাম যে হ্যাঁ, এখানে এখানে বলতে যে পার্টিকেল নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে সেখানে পাঁচটা কার্ক আছে এবং তিনটে কালার আছে। বুঝেছিস? এটা জাস্ট একটা এক্সাম্পল, কিন্তু ফিজিক্সের মডার্ন ডিসকভারি সব গ্রাফ থেকেই হচ্ছে। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে যে এই যে ধর অনেক রকম তো মানে গ্যালাক্সিতে তো অনেক রকম অবজেক্ট আছে।
যেমন ধর হ্যালির ধূমকেতু, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর আসে দেখা 76 যায়? বছর অন্তর অন্তর। আর লাস্ট কবে দেখা গেছিল, কোন সালে বলতে পারবি? এই তোদের জন্মের অনেক আগে, আমার জন্মের বছরে 1986। সো এবার হ্যালির ধূমকেতু, তার তো কক্ষপথ মোটামুটি ভাবে প্যারাবোলিক, এক্সাক্ট প্যারাবোলিক না কারণ রিপিট হয়, যাই হোক সেটা নয়। এবার কোন গ্রহের কক্ষপথ হচ্ছে ইটস লাইক ইলিপস। এবার কিছু কিছু অবজেক্ট সে প্যারাবোলা, একবার এসে ঘুরে বেরিয়ে গেল আর জীবনে আর রিপিট হবে না। কারুর কারুর সার্কুলার হতে পারে বা অন্যরকম হতে পারে। এই যে কার অরবিট কেমন হবে, এইটার যে মানে এটা যে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করব, সেটা 80% গ্রাফের কৃতিত্ব। মানে কিছুটা ক্যালকুলেশন করে বাকি পুরোটাই গ্রাফ থেকে করতে হয়। সো দ্য predictable orbit of the planets and comets, এটা কিন্তু কৃতিত্ব 80% ক্রেডিট গোস টু গ্রাফ। এবং লাস্টলি কিছু কিছু ইকুয়েশন আছে তাদের সলিউশন, যেমন ধর ফর এক্সাম্পল এই ধরনের যদি ইকুয়েশন থাকে যে 4x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এর সলিউশন তো আমরা জানি শ্রীধরাচার্যের ফর্মুলা লাগিয়ে এর সলিউশন করা যাবে। কিন্তু ধর যদি এরম কোনো ইকুয়েশন থাকে x ইকুয়াল টু 10x, এই ইকুয়েশনকে তুই কোনো বিদ্যা লাগিয়েই সলভ করতে পারবি না। মানে আমি বলতে চাইছি যে ম্যাথসের কোন রকম ট্রিক্স, যতই তুই ম্যাথস পড়ে নিস, এক্সাক্ট সলিউশন পারবি না তুই। হয়তো কিছু হ্যাঁ এটা সেটা ট্রিক্স লাগিয়ে তুই অ্যাপ্রক্সিমেট সলিউশন করতে পারবি, কিন্তু তুই মানে কোন ভ্যালুতে এক্স্যাক্টলি ব্যাপারটা আসবে উত্তরটা, সেটা কিন্তু তুই পাবি না। এই ধরনের ইকুয়েশন যেগুলোকে ওইভাবে সলভ করা যায় না, তাদের একটা নাম আছে, তার নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশন সলভ করার এক এবং একমাত্র উপায় হচ্ছে ইউজিং গ্রাফ। কি করা হয়, ওয়াই একটা আলাদা ভেরিয়েবল ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স, এটা একটা ইকুয়েশন। ওয়াই ইকুয়াল টু 10x, এটা একটা ইকুয়েশন। এইবার আমি সরি এইবার আমি গ্রাফ প্লট করব, এক্স ওয়াই করে আমি প্রথমে ওয়াই ইকুয়াল টু এক্স তার গ্রাফটা প্লট করব, যেটা একটা স্ট্রেট লাইন হবে। তারপর আমি ওয়াই ইকুয়াল টু 10x এর গ্রাফ প্লট করব, সেটার গ্রাফ সে এখন দেখাচ্ছি না আমি তার গ্রাফ, না অবশ্য দেখাচ্ছি না, এটা বলবো কেমন করে। আচ্ছা ওটার গ্রাফটা না এরকম হয়, এটা পরবর্তী ক্লাসে আরো বোঝা যাবে। এইরকম দেখতে হয়। উফ কি খারাপ আমার বোর্ড ওয়ার্ক, এইরকম টাইপের হয়। তো y ইকুয়াল টু এক্স আর y ইকুয়াল টু 10x, যেই পয়েন্টে এরা একে অন্যকে কাট করছে সেই পয়েন্টটার জন্য তাহলে কি লিখতে পারি আমি, এক্স ইকুয়াল টু 10x, কারণ এই পয়েন্টে এসে দুটো গ্রাফ একে অন্যকে কাট করছে, মানে এই পয়েন্টের জন্য এক্স আর 10x ইকুয়াল। তাহলে এইটা হচ্ছে দিস ভ্যালু অফ এক্স, দিস ইজ সলিউশন অফ দিস ইকুয়েশন। তো এটা কিন্তু পুরো গ্রাফিক্যাল মেথড। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলভ করার ইজিয়েস্ট মেথড হচ্ছে ইউজিং গ্রাফ। এইবার এই যে আমি একটা এক্সাম্পল দিলাম এক্স ইকুয়াল টু 10x, এটা তোদের মানে এটা ভাবিস না যে আমি শুধু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি এটা দিয়েছি, এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ইকুয়েশন। এইটা হচ্ছে আহ ডিফ্লেকশন, অপবর্তন ডিফ্লেকশন, তো অপবর্তন, অপবর্তন পড়েছিস তোরা কেউ জানিস, অপবর্তন বা ডিফ্রাকশন? হ্যাঁ, আলো বেঁকে যায়।
আলো বেঁকে যায়, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটার যে থিওরিটা, তার মধ্যে ইকুয়েশনটা আছে। মানে যেমন তোরা ব্যতিচার নিয়ে আগের দিন আলোচনা হলো, ব্যতিচার যেমন একটা প্যাটার্ন পাওয়া যায়, সেই রকম অপবর্তনের যে থিওরি, তার মধ্যেই মানে অপবর্তন কিন্তু আলোর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ধর্ম। ইনফ্যাক্ট আলোকে আমরা তরঙ্গ বলবো না কণা বলবো, এই ঝামেলা কিন্তু নিউটনেরও আগে থেকে চলছে, মানে সেই প্রায় গ্রিক ফিলোসফারদের সময় থেকে চলছে। তো 200, 250, 300, 350 বছর ধরে যে ঝামেলাটা চলছে, 400, সেটা মানে কখনো তরঙ্গের দিকে দাঁড়িপাল্লা হেলে গেছে, কখনো কণার দিকে দাঁড়িপাল্লা হেলে গেছে। সো এবার লাইটের ওয়েভ নেচার আছে নাকি পার্টিকেল নেচার আছে। ওয়েভ নেচারের বিশাল বড় এভিডেন্স কিন্তু ছিল অপবর্তন, মানে লাইট যে বেঁকে যায়, আহ অপবর্তন বা ডিফ্র্যাকশন। সেই ডিফ্র্যাকশনের ব্যাপারটা পুরোটাই দাঁড়িয়ে আছে x=tan x, এটা সলিউশনের উপর। সো মানে তুই গ্রাফ ছাড়া তুই চলতে পারবি না। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে ইলেভেনের শুরুতেই গ্রাফটা ভালো করে শিখিয়ে থিওরি গুলো গ্রাফ দিয়ে বললেই বেশি হয়তো সহজ হতো। শুরুতে শিখতে কঠিন হতো, কিন্তু পরের দিকে সহজই লাগতো। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি। আমরা গ্রাফ প্লটিং এর আগে আমরা গ্রাফ থেকে 2-4টে জিনিস করি, তাহলে একটু ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে, এটা আমি গ্রুপে পাঠাই। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইমের গ্রাফ। খুবই মজার একটা জিনিস করবো আমরা এখান থেকে। আচ্ছা, এস মানে এক্স অ্যাক্সিস বরাবর টাইম আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আছে, আর পাশে ওটা ইউনিটটা দেওয়া আছে, এদিকে মিটার ডিসপ্লেসমেন্টের দিকে, আর টাইমের দিকে হচ্ছে সেকেন্ড। আমরা এখান থেকে ফোর্স সম্পর্কে একটা ধারণা করতে পারি কিনা সেটা দেখবো, যে কি ধরনের ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, এটা আমিও করছি, এবং আমার সঙ্গে সঙ্গে তোরাও একটু ম্যাডাম ব্যাপারটা আরেকবার একটু বলুন। বলছি 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 আমি ওইখানে নিয়ে নিই ব্যাপারটাকে। হুম, ব্যাপারটা হচ্ছে এখানে আমরা, দেখ, একটা পার্টিকেল সেটা মুভ করছে, তার ডিসপ্লেসমেন্ট আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রেখেছি, আর টাইমটাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করেছি। মানে বেসিক্যালি ধর 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হয়েছে 0.2, 0.4, 0.4 মিটার। 20 সেকেন্ড পরে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার। এরকম মাঝখানে মাঝখানে আরো পয়েন্টস আছে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন এমনি ফর্মুলা লাগিয়ে তোরা এখান থেকে সবাই সবই বার করতে পারবি, অ্যাভারেজ ভেলোসিটি বল কি যাই বল। কিন্তু আমরা এটাকে গ্রাফিক্যালি সলভ করব। সেটা কেন সলভ করব, কারণ এখান থেকে তোদের ডেরিভেটিভের আইডিয়াটা খুবই ক্লিয়ার হবে। আর ডেরিভেটিভের মানে কনসেপ্টটা খুব পরিষ্কার থাকাটা খুব জরুরি। ঠিক আছে, মানে এই ক্লাসটা কিন্তু জাস্ট ফর ফান, কিন্তু কিছু ট্রিক্স শিখবি যেটা তোদের ভালো লাগবে, কাজেও লাগবে। ভালো তো লাগবেই, কাজে লাগবে, কিন্তু ভালো লাগবে সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির কি সম্পর্ক? ভি ইকুয়াল টু ডিএস ডিটি। কে আবিষ্কার করেছিলেন? অবভিয়াসলি নিউটন। এই পুরো গল্পটাই নিউটনের তৈরি করা, মানে মোশন ব্যাপারটা
তাকে অ্যানালিসিস করতে আমার রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র লাগবে, এবং কিভাবে আমি মোশনকে ডিফাইন করব, এবং মোশন যে শুধু এস বাই টি করে দিলে হবে না, কেননা সমান সময়ে যদি কেউ সমান দূরত্ব না যায়, কারুর স্পিড যদি ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে এস বাই টি করলে কি করে হবে? হবে না। তখন একটা ছোট টাইম ইন্টারভ্যাল নিতে হবে, সেই ছোট টাইম ইন্টারভ্যালে সে কতটুকু গেছে সেইটা দেখতে হবে, তারপর আবার ছোট টাইম ইন্টারভ্যালটা খুবই ছোট নিতে হবে। এই যে টোটাল স্টোরি, এই পুরোটাই নিউটনের মাথা থেকে বেরিয়েছে। সো ভেলোসিটি হচ্ছে গিয়ে ডিএসডিটি, ভেলোসিটি ইজ নট এস বাই টি, ওটা ছোটদের ভার্সন, কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটি ইজ ডিএসডিটি। এবার ডিএসডিটি মানে হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ অর্থাৎ ধরা যাক ধর এই পয়েন্টটা, এই পয়েন্টের ডিএসডিটিটা কি? এই পয়েন্টের ডিএসডিটি হচ্ছে যে এখানে একটা প্রচন্ড ছোট, কেউ কিছু বলবি, প্রচন্ড ছোট একটা টাইম ইন্টারভ্যাল নিচ্ছি আমি, নিউটনের গল্পটা বলছি, খুবই ছোট একটা টাইম ইন্টারভ্যাল নিয়েছি ডেল্টা টি। তো এই ডেল্টা টি সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে কি করে বুঝবো? এখান থেকে সোজা একটা দাগ টানলাম, এখান থেকে সোজা একটা দাগ টানলাম, তা নিচের মানে এইটা বলছি আমি, এই এখান থেকে বাঁদিকে দাগ টেনে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে ডিসপ্লেসমেন্ট এত ছিল, ডেল্টা টি সময় পরে আমার ডিসপ্লেসমেন্ট এইটা হলো। তাহলে ডেল্টা টি সময় ধরে আমার ডিসপ্লেসমেন্ট কতটা বেড়েছে? ডেল্টা এস পরিমাণ বেড়েছে। তাহলে ভেলোসিটি কত? ডেল্টা এস বাই ডেল্টা টি, কিন্তু ডেল্টা টিটা প্রচন্ড ছোট, ডেল্টা টি টেন্স টু 0, ইটস ভেরি স্মল। এবার এটাকে একটু বড় করি ছবিটাকে, ছোট করতে গিয়ে এত ছোট হয়েছে। সো এখানে আমি আই ক্যান সি, আচ্ছা, ডেল্টা টি, এইটা হচ্ছে আমার ডেল্টা টি, এইটা হচ্ছে আমার ডেল্টা এস, আর এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কাজেই ক্লিয়ারলি, আচ্ছা এখানেই লিখি, ক্লিয়ারলি ডেল্টা এস বাই ডেল্টা টি হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি ট্যান থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়। ঠিক আছে, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি মানে হচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সো ডেল্টা এস বাই ডেল্টা টি ইজ ট্যান থিটা। এবার এটাকে ছোট করে দিলাম আবার। তাহলে এই হচ্ছে আমার বিষয় যে এই, আবার একটু বড় করি এটাকে। হুম, তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এই যে আমি অতিভুজটা এঁকেছি বা এই যে আমার সমকোণী ত্রিভুজটা পেয়েছি, সেখানে যে থিটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তার ট্যান, ট্যান থিটা, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। তো এই অতিভুজটা এত এত ছোট করলে দেখা যাচ্ছে, বড় করলে তো আর দেখা যাচ্ছে না, তা বড় করলে যাতে দেখা যায় তাই, সরি, তাই অতিভুজটাকে একটু বড় করে যদি আঁকি, হলো না, আঁকতে হবে, কিছুই না, সবুজ যে অতিভুজটা ছিল সেটাকে একটু বড় করলাম, বা যে ত্রিভুজটা ছিল সেটাকে একটু বড় করছি, ওই ছোট্ট ত্রিভুজ ছিল, বড় করে আঁকলে ব্যাপারটা এরম, রাইট? তার এখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, tan থিটা ইজ দ্য ডেরিভেটিভ এট দিস পয়েন্ট। ইহাকেই বলা হয় স্লোপ বা নতি।
সুতরাং ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম যে গ্রাফ, তার যে স্লোপ সেটাই ডেরিভেটিভ এবং সেটাই ভেলোসিটি। ভেলোসিটি ইজ দ্য স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। আমি না একটু বেশি রিপিট এই জন্য করছি কারণ এগুলো অনেকের ঠিকঠাক ক্লিয়ার থাকে না। ছবিটা নোংরা হয়ে গেছে, তাই পরের পেজে যেতে হবে। ওকে, এবার এই ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ থেকে এইবারই আসল কাজটা। ডিসপ্লেসমেন্ট গ্রাফের টাইমের গ্রাফ থেকে আমি ভেলোসিটি ভার্সাস টাইম এইটা যদি করতে চাই, তাহলে এক একটা পয়েন্ট দেখা যাক, ঠিক আছে? যেমন ধর 0, এই 0 পয়েন্টে, ও আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস বলাই হলো না, এই যে লম্বা করে যে দাগটা টানলাম, এই যে অতিভুজটাকে বাড়িয়ে দিলাম, দিস লাইন ইজ কল্ড ট্যানজেন্ট। ট্যানজেন্টের বাংলাটা আমি ভুলে গেছি, কিন্তু যে কোনো পয়েন্টে এই রকম ভাবে মানে খুব ছোট একটা জায়গাতে অতিভুজ এঁকে সেটাকে বড় করা, বড় করে যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে, দ্যাট অতিভুজ ইজ কল্ড ট্যানজেন্ট। অ্যান্ড কেউ কিছু বলছিস? কেউ কিছু বললে আনমিউট করে বল, আমি তো ইয়ে করছি না, মানে স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্পর্শ, ও থ্যাঙ্কস থ্যাঙ্কস, ইয়েস ঠিক, স্পর্শক স্পর্শক, দিস ইজ কল্ড স্পর্শক বা ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট হলো, আর যে ট্যানজেন্টটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে, ট্যানজেন্ট ট্যানজেন্ট হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা থিটা, তার ট্যান থিটা সেটা হচ্ছে স্লোপ। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এবার এখানে আসি। আচ্ছা, এইবার আমি এই 0 পয়েন্টটা নিচ্ছি, এই 0 পয়েন্টে ট্যানজেন্ট আঁকবো। 0 পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম, কান ঘেঁষে বেরিয়ে যাওয়া যেটা। যদি এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকি, না পরে আঁকবো বাবা, আবার নোংরা হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্টে কান ঘেঁষে বেরিয়ে গেল ব্যাপারটা, ট্যানজেন্ট। আচ্ছা, এটার অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে, এটার কোনো অ্যাঙ্গেল নেই, পরিষ্কার দেখা যাচ্ছে যে এটার অ্যাঙ্গেল হচ্ছে 0। নেক্সট এই পয়েন্টে আসি, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টানছি, এই হচ্ছে আমার ট্যানজেন্ট বা স্পর্শক। স্পর্শক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, স্পর্শক এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করছে। অ্যাঙ্গেলের ভ্যালু না জানলেও চলবে, জাস্ট নেচার যদি আমি জানতে চাই। এই মুহূর্তে অ্যাঙ্গেলের ভ্যালু জানার দরকার নেই, কিন্তু ভেলোসিটি সম্পর্কে আমি যদি জাস্ট আইডিয়াটা করতে চাই, গ্রাফিক্যাল আইডিয়া, তাহলে এটা একটা থিটা হলো, এটা একটা নাম দেওয়া যাক, এটা ধর θ1। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট নি, একটা কোনটা নেওয়া যায়, এটাকে নিয়ে নি, এটা একটা পয়েন্ট, এখানে আমি ট্যানজেন্ট আঁকবো। এখানে ট্যানজেন্টটা কিন্তু প্রায় গ্রাফটাকেই ফলো করবে, কারণ এটা কিন্তু বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের মতো দেখতে। এই হচ্ছে আমার এই পয়েন্টের ট্যানজেন্ট। আচ্ছা, এক্স অ্যাক্সিসের সাথে এর অ্যাঙ্গেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাঙ্গেলটা বাড়ছে, এইটা আমি বলতে চাইছি। যে প্রথমে ছিল অ্যাঙ্গেল 0, কোনো অ্যাঙ্গেলই ছিল না, তারপর θ1, তারপর θ2। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে θ2 ইজ গ্রেটার দেন θ1। ওকে, এবার এই যে θ2, এটা কিন্তু অনেকগুলো পয়েন্টের জন্য কিন্তু এটাই, মানে দেখ, এই পয়েন্টটাতে যদি তুই ট্যানজেন্ট টানিস এটাই পাবি, এই পয়েন্টেও যদি টানিস এটাই পাবি, এখানেও তাই পাবি, এখানেও তাই পাবি, বেশ অনেকক্ষণ ধরে এরকমই থেকে গেছে, চেঞ্জটা এরম জায়গাতে হচ্ছে, তাই এখানে আরেকটা পয়েন্ট নেওয়া যাক এবং এখানে ট্যানজেন্ট আঁকা যাক।
এখানের ট্যানজেন্ট কেমন? স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে, সামথিং লাইক দিস। এইটা কিন্তু প্রথমে দেখ বাড়ছিল 0, θ1, θ2, এটা কিন্তু আবার ছোট হয়ে গেছে। পুরোটাই ছবি থেকে বলছি আমি। যদি আরেকটু পাশের পয়েন্টে যাই দেখবি আরো ছোট হয়ে গেছে। যদি এই পয়েন্টে যাই, ঠিক আছে, না এটা আঁকা ডিফিকাল্ট, এই পয়েন্টে তাও আঁকাটা যাবে। যদি আমি এই পয়েন্টে যাই, আচ্ছা, এই হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্ট। আমার তো বোর্ডেরই বাইরে বেরিয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, বোর্ডটাকে সরাই, হ্যাঁ, এই এবারে অ্যাঙ্গেল আরো ছোট হয়ে গেছে। এটা এক্স অ্যাক্সিস, ওকে, θ4, অ্যাঙ্গেল কিন্তু এবার ছোট হচ্ছে। প্রথমে হলো 0 থেকে বড়, তারপরে হলো ছোট। আচ্ছা, ছোট হয়ে হয়ে ফাইনালি আমি আবার এইখানে যদি আসি, তাহলে এখানে হোয়াট ইজ মাই ট্যানজেন্ট? দিস ইজ মাই ট্যানজেন্ট। এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? কোনো অ্যাঙ্গেল করেই নেই, পুরোপুরি শুয়ে পড়েছে। যে পুরো শুয়ে পড়েছে তার কোনো অ্যাঙ্গেল নেই, সো 0। তাহলে ব্যাপারটা এই হলো, প্রথমে ছিল θ0, তারপরে থিটা বাড়লো, θ1 হলো, তারপর θ2 হলো, θ2 কিন্তু θ1 এর থেকে বড়। আবার দেখা যাচ্ছে θ3, যেটা আবার কিন্তু θ2 থেকে ছোট। তারপরে হলো θ4, সেটা θ3 থেকেও ছোট, এবং লাস্টে গিয়ে আবার θ0 হয়ে গেল। তাহলে প্রথমে θ0 ছিল, বাড়লো, বেড়ে বেড়ে নিশ্চয়ই ম্যাক্সিমাম কোথাও একটা গেল, মানে নিশ্চয়ই গেল, কেননা তারপর তো আবার কমছে, কমে আবার 0 হলো। তাহলে শুরুতেও 0 আর শেষেও 0। এটা কি? দিস ইজ, আমরা কি কনসিডার করছি? ভেলোসিটি। আচ্ছা, তার ভেলোসিটি কি ছিল? ভেলোসিটি ছিল ডেরিভেটিভ, অর্থাৎ স্লোপ, অর্থাৎ ট্যান অফ থিটা। থিটা বাড়লে ট্যান থিটা বাড়ে, ঠিক আছে। থিটা, ট্যান থিটা হচ্ছে থিটার মনোটনিক ফাংশন। ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, এগুলো তো তোদের তো নিশ্চয়ই জানিস, তো এগুলো ম্যাথে হয়ে গেছে তো এগুলো। আরে ভাই, একটু মুখে বল। হ্যাঁ ম্যাম। ওকে 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 ওকে। তাহলে থিটা বাড়লেই ট্যান থিটা বাড়বে, এটা নিয়ে অ্যাটলিস্ট কোনো ঝামেলা নেই আমাদের লাইফে। দেন প্রথমে তো ট্যান থিটা 0, তাহলে প্রথমে ভেলোসিটি 0, তারপর ভেলোসিটি বেড়েছে, তারপরে আরো বেড়েছে, বেড়ে বেড়ে কোথাও একটা হাইয়েস্ট হয়েছে, তারপরে আবার কমেছে, আবার কমেছে, ফাইনালি 0 হয়েছে। সামথিং লাইক দিস। আচ্ছা, সামথিং লাইক দিস এই জন্য বলছি কারণ এটা এমন হতে পারে, এটা এরকম করে এরকমও হতে পারে। এইটা এক্স্যাক্টলি এখান থেকে, না আচ্ছা বলা যাবে, আচ্ছা, না, এটা একটু বেশি ডিটেলস আছে, এটা বলা যাবে। এইটা তো শিওর বুঝতে পারছি যে ভেলোসিটি বাড়ছে বাড়ছে। আচ্ছা, বেড়ে দেখ মাঝের, যেটা তখন বলছিলাম যে মাঝের অনেকগুলো পয়েন্টে কিন্তু স্লোপ একদম সেম আছে, প্রত্যেকটা পয়েন্টেই ট্যানজেন্ট সেম, থিটা সেম, তারপর কমেছে, ওকে। তাহলে আমার ভেলোসিটিটা অ্যাকচুয়ালি এইটুকু আমি বুঝতে পারছি যে ম্যাক্সিমামে যাওয়ার পর অনেকক্ষণ অব্দি ম্যাক্সিমামেই দাঁড়িয়েছিল, কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল, তারপর আবার কমেছে। সো এই নেচারটা আমার পক্ষে বলা পসিবল ফ্রম আ সিঙ্গেল গ্রাফ, এই অ্যান্ড দেন 0। This is, what is this? This is velocity versus time graph without any calculation. এবার
এটা বলতে পারিস যে আপনি এখানে দাগ টানলেন, ওখানে দাগ টানলেন, থিটা বার করলেন, ট্যান থিটা বার করলেন, এটা ঠিক কথা। কিন্তু গ্রাফ নিয়ে বেশি নয়, তুই ৮-১০ দিন যদি গ্রাফ নিয়ে একটু ঘাটাঘাটি করিস, তোকে এসব কিছু দাগ দাগ দাগও টানতে হবে না। তুই গ্রাফ দেখে তুই মনে মনে ভেবেই বলে দিতে পারবি যে ভেলোসিটি এখান থেকে এখানে বাড়ছে, এখান থেকে স্লোপ বেড়ে গেল, আবার লাস্টে কমে গেল, তাহলে ভেলোসিটি এই হলো, মাঝখানে ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল। এইগুলো কিন্তু তুই একটু, তবে একটু এগুলো সবই প্র্যাকটিস। তোর একটা অ্যাপ আছে, আমি দেখিয়ে দেবো, যে কোনো ধরনের গ্রাফ প্লটিং ওটা দিয়ে করা যায়। তুই নিজেই মনে মনে বিভিন্ন ফাংশন ভাববি, নিজেই প্লট করবি, নিজেই তার ডেরিভেটিভ ভাববি, এরম ভাবতে ভাবতে যখন অভ্যস্ত হয়ে যাবি না, তখন কিছু কিছু, আমি কিছু কোশ্চেন জয়েন্টেড এরকমও দেখেছি যেগুলো কিছু কিছু কিন্তু ওই গ্রাফ সেখান থেকে ভিজুয়ালি ব্যাপারটা ভেবেই বলে দেওয়া যায়। সবটাই কিন্তু ক্যালকুলেশন মাস্ট এটা নয়। আচ্ছা, এনিওয়ে, মাঝখানে এটা কিন্তু আমার টানাটা ঠিক হয়নি, এটা না কনস্ট্যান্ট সোজা, তারপরে এরকম। আচ্ছা, এখান থেকে যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই, বাই ডেফিনেশন ডিসপ্লেসমেন্ট থেকে যেমন আমি স্লোপ দিয়ে পাবো ভেলোসিটি, ভেলোসিটি থেকে আমি স্লোপ দিয়ে পাবো অ্যাক্সিলারেশন, তার মানে সেই একই ব্যাপার, সেই ট্যান থিটা। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা আচ্ছা করতে করতে তো পাবোই, আগে থেকেই বলছি না। আচ্ছা, ফার্স্টলি এটা এরকম হয়েছে। আচ্ছা, ফার্স্টলি আমাকে বল, বলার কিছু নেই, এই গ্রাফ থেকে আমরা কিছু জায়গার অ্যাক্সিলারেশন এক্ষুনি বলে দিতে পারবো। যেমন এই পোর্শনটাতে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই এই পোর্শনটাতে অ্যাক্সিলারেশন 0। টাইমের সাথে ভেলোসিটির এখানে কোনো চেঞ্জ হয়নি, তার মানে ফোর্স 0। তার মানে আমার অ্যাটলিস্ট 10 সেকেন্ডের কিছুটা পরের সময় থেকে 10, এটা কত, 1, 2, 3, 4, 5, তার মানে এটা 12, 14, 16, 18, 20, তাহলে ওই আর কি 12 সেকেন্ডের কিছুটা আগে থেকে 14 সেকেন্ড বা তার কিছুটা পর পর্যন্ত কোনো ফোর্সই কাজ করছিল না। আচ্ছা, তারপরে ধর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে মানে যে স্লোপ বা ট্যানজেন্ট, যে কোনো একটা, এই পয়েন্টটাই আমি ধর রাখছি, এটা তো আমার ট্যানজেন্ট, এটা হচ্ছে আমার থিটা, তাহলে ট্যান থিটা, ট্যান থিটা তো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ পজিটিভ, মানে এখানে আমার ত্বরণ হয়েছে, এখানে ফোর্স আমার ভেলোসিটিটা বাড়াচ্ছে, এখানে আমার ফোর্স আছে, ফোর্স ইজ নন জিরো, নন জিরো অ্যামাউন্ট অফ ফোর্স আছে। এবার এই সাইডটাতে আসি, এই সাইডটাতে ধর এই পয়েন্টটাতে যদি আমি দাঁড়াই, এই পয়েন্টটা, এখানে ট্যানজেন্ট হচ্ছে লাইক দিস, এক্স অ্যাক্সিসের সাথে এটা কতটা অ্যাঙ্গেল করেছে? আচ্ছা, যদি না, যেভাবে যাচ্ছি সেভাবেই যাই, এটা দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, ওকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এটা এই পরিমাণ অ্যাঙ্গেল করেছে। এতক্ষণ কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছিল, অ্যাকিউট অ্যাঙ্গেল, এখন এটা স্থূলকোণ হয়ে গেছে, সো নাও ইট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তা আমি যদি এটাকে আলফা বলি, তাহলে আমার এই পয়েন্টের যে স্লোপ হবে obviously tan theta, and this is theta is pi minus alpha, অর্থাৎ it is minus tan alpha। ঠিক আছে, পাই মাইনাস আলফা মানে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে,
সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি ট্যান থাকে, এমনিতে পাই আছে তো ট্যানটা ট্যানই থাকবে, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে তাই সাইনটা হয়ে যাবে মাইনাস। সুতরাং দ্য স্লোপ ইজ নেগেটিভ বা দ্য অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ। তার মানে এখানে অ্যাক্সিলারেশন নেই, এখানে ডিসিলারেশন আছে বা মন্দন আছে। সুতরাং এখানে যে পার্টিকেলের সম্পর্কে বলা হচ্ছে বা যে সিনারিওটা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে একটা ফোর্স ছিল, সেই ফোর্স একটা পার্টিকেলকে তার ভেলোসিটিকে 0 থেকে আপ টু একটা সার্টেন ভেলোসিটি পর্যন্ত নিয়ে গেল। তারপর ফোর্সটা আর কাজ করছে না, তারপরে ফোর্সটা 0 হয়ে গেল। ফোর্স 0 মানে কিন্তু অ্যাক্সিলারেশন, ফোর্স 0 মানে কিন্তু অ্যাক্সিলারেশন 0, কিন্তু ভেলোসিটি কিন্তু 0 নয়। ঠিক আছে, ভেলোসিটিটা মানে প্রথমে ধর গাড়ি চলতে শুরু করলো, বাসটা একটা দাঁড়িয়ে ছিল, বাসটা চলতে শুরু করলো, ইঞ্জিন গিয়ার মারলো, ভেলোসিটি ইনক্রিজ করছে। এরপর একটা সার্টেন ভেলোসিটিতে দাঁড়িয়ে গেল বাসটা, এরপরে বাসটাকে ওই একই ভেলোসিটিতেই চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে ওই সিচুয়েশনে কিন্তু বাসটার উপর কোনো নেট ফোর্স কাজ করছে না, যদিও ইঞ্জিন চলছে, কিন্তু নেট ফোর্স কাজ করছে না। কেন কাজ করছে না? কেননা ফ্রিকশন আছে তো উল্টো দিকে, ইঞ্জিন সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, এফ ডিউ টু ইঞ্জিন, ফ্রিকশন উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, ইঞ্জিন সামনের দিকে দিচ্ছে, ফ্রিকশন অপোজিট সাইডে দিচ্ছে, নেট ফোর্স 0 এবং বাসটা কনস্ট্যান্ট স্পিডে বা ভেলোসিটিতে সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি আছে, ফোর্স 0 মিনস অ্যাক্সিলারেশন 0 বাট ভেলোসিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর বাস স্টপ এসে গেছে, বাসটাকে থামতে হবে, বাসটা ব্রেক কষলো, সো দ্যাট মিনস ডিসিলারেশন অর্থাৎ মন্দন, এবং বাসটা চলে গেল 0 ভেলোসিটিতে। তাহলে আমরা একটা গ্রাফের অ্যানালিসিস করে ডিসপ্লেসমেন্ট থেকে পেলাম ফোর্সের ইনফরমেশন। ঠিক আছে, এটা একটা টাইপ ছিল। আরেকটা আমরা এক্সাম্পল দেখি, দ্যাট ক্যান বি ইন্টারেস্টিং, তারপরে গ্রাফ প্লটের ট্রিক্সে ঢুকবো। আম, না, এই যে পাচ্ছি। আচ্ছা, এইটা দেখ, এটা হচ্ছে দিস ইজ ভেলোসিটি ভার্সাস টাইম। তাহলে কাজটা একটু কম, না কিন্তু আমি কাজ বাড়িয়ে দেবো। ভেলোসিটি, এদিকে হচ্ছে টাইম। এখান থেকে যদি অ্যাক্সিলারেশন সম্পর্কে আমাকে আইডিয়া করতে হয়, আইডিয়া অ্যাবাউট অ্যাক্সিলারেশন। ঠিক আছে, কখন অ্যাক্সিলারেশন আছে, কখন নেই, কখন ডিসিলারেশন আছে, এই আইডিয়াটা, এবং অবভিয়াসলি যেখান থেকে আমি ফোর্স সম্পর্কে আইডিয়া পাবো। হ্যাঁ, এটা তোরা খাতায় 5 মিনিট টাইম নিয়ে একদম শান্তিপূর্ণভাবে ভাব। ঠিক আছে, ভেবে কে কি পেলি, যে যাই পেলি, যতটুকুই পেলি, যে এই রিজিয়নটা বুঝতে পারছি, তারপরটা বুঝতে পারছি না, হোয়াট এভার, যে যাই পাচ্ছিস, 5 মিনিট টাইম নিয়ে আমাকে পাঠা, তারপর ডিসকাস করছি আমরা। কিছু কোশ্চেন থাকলে বল। ও, কি বার করতে হবে? ভেলোসিটি ভার্সাস টাইম আছে, তোকে অ্যাক্সিলারেশন ভার্সাস টাইমটা প্লট করতে হবে, ঠিক আগের আগের আমরা যেটা করলাম। এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন। যে যা ভেবে পাবি তাই পাঠা। দেখ, এটা তো পরীক্ষা নয়, এটা আমরা করছি জাস্ট ফর ফান। যে জিনিস অঙ্ক কষে করি, এটাকে একটু অন্যভাবে করছি, জাস্ট নাথিং এলস।
ও, সংকেত। উম, ছয়, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একদম ঠিক আছে সংকেত। বাকিদেরটা একটু দেখে নি। আচ্ছা সংকেত, তুই ডিসপ্লেসমেন্টটা বার করতে পারবি গ্রাফিক্যালি? এস ভার্সেস টি ট্রাই কর, এটা যখন হয়ে গেছে তো। একটু ঝামেলা আছে, কারণ এরিয়া আন্ডার দা কার্ভ দিয়ে করতে হবে। আচ্ছা, জুনেদেরটা পেয়েছি। উম আচ্ছা, জুনেদ তুই একটু ওই মানে 1 2 3 4 সমেত পাঠালে বোঝার সুবিধে হতো, মানে কত সেকেন্ডে কোন অ্যাক্সিলারেশন বা কোন স্লোপটা করেছিস। ঠিক আছে ম্যাম, ওটা করে হ্যাঁ, পাঠাচ্ছি। ওটা করে আরেকবার পাঠা। আচ্ছা সংকেত, এখান থেকে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইমটা খুব একটা সুবিধে হবে না, তাই ওটা মানে সেই তোকে সেই এরিয়া আন্ডার দা কার্ভ মানে ক্যালকুলেশন করেই করতে হবে। ডেরিভেটিভটাই বেশি আর কি সুবিধাজনক। এরিয়া আন্ডার দা কার্ভটা গ্রাফিক্যালি খুব একটা লাভ নেই, ও তার থেকে ম্যাথস ম্যাথস অ্যারিথমেটিক দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা কর, কিন্তু আমার মনে হয় না পিওরলি 100% গ্রাফিক্যালি করাটা পসিবল বলে। এটা তমগ্ন। গুড। হুম। হুম। ওকে, গুড। ঠিক আছে। ঠিক আছে, তমগ্নটা পেয়েছি। আরো 2 3টে পেলে ভালোই হতো।
আচ্ছা বেশ, হাত থেকেও পাঠাবি না, লজ্জায় না ভয় বুঝতে পারছি না। ওই যে একজন পাঠিয়েছে, থ্যাংক ইউ, পাঠানোর জন্য ধন্যবাদ। গুড, ওকে গুড, ঠিক আছে। এবার আমার কলমটা কোথায় রাখলাম? ও, পেয়েছি। আচ্ছা, ভেরি নাইস, স্পেশালি চেষ্টা করার জন্য তো খুবই ভালো, মানে ওইটাই নাইস আর কি। আচ্ছা দেখ, প্রথমত এটা তো স্ট্রেট লাইন, তাহলে তার স্লোপটা কনস্ট্যান্ট, যেহেতু ভ্যালু দেওয়া আছে দেখে বুঝতে পারছি স্লোপটা হচ্ছে, স্লোপের ভ্যালু 1, কেননা এটা 1 এবং এটাও 1। সো 0 থেকে 1 পর্যন্ত 1। আচ্ছা, তারপর 1 থেকে 3 পর্যন্ত কনস্ট্যান্ট, সো অ্যাক্সিলারেশন ইজ 0। 1 2 3 হয়ে গেল। এরপর নেগেটিভ স্লোপ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, ওই মানে কনসেপ্টটা তো বলে দিয়েছি। এরপর থেকে একদম সিম্পল ফান্ডা লাগাবি, এরম হলে পজিটিভ স্লোপ আর ওরম হলে নেগেটিভ স্লোপ। তাহলে এখানে পরিষ্কার নেগেটিভ স্লোপ, এবং 3 থেকে আপ টু ফ্রম 3 টু 6 পুরোটাই কিন্তু নেগেটিভ স্লোপ, এবং মানে একদম একই রকম ভাবে জিনিসটা কন্টিনিউ করছে, এবং ছবি থেকে বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা যতটা হেলে আছে, এই পোর্শনটা এক্স্যাক্টলি ততটাই হেলে আছে, ঠিক আছে। সো দ্যাট মিনস 3 4 5 6, ওকে। নেগেটিভ স্লোপ -1 3 4 5 6 -1। এরপর ইম্পর্টেন্ট, যদিও বা ঘটনাটা এক্স অ্যাক্সিসের তলায় ঘটছে, কিন্তু স্লোপ কিন্তু পজিটিভ, দিস ইজ পজিটিভ স্লোপ, ঠিক আছে, এইরকম আছে। সো দিস ইজ পজিটিভ স্লোপ, এবং স্লোপের ভ্যালু এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, বিকজ দেখ এখানে জিনিসটা এভাবে গেছে, কিন্তু এটা কিন্তু এভাবে যায়নি, এটা হলে স্লোপটা ইকুয়াল হতো, কিন্তু অফকোর্স এটা উপর দিয়ে গেছে, তাই ইট হ্যাজ হায়ার স্লোপ, এবং এখানে ভ্যালু দেওয়া আছে, তাই হিসাব করলেও দেখা যাচ্ছে স্লোপটা ঠিক ডাবল হয়ে গেছে, মানে এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 1, তাহলে স্লোপ হচ্ছে 2/1, 2, এবং এটা পজিটিভ স্লোপ, তাহলে স্লোপ ইজ +2। এই 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 সো দিস ইজ মাই, একজনেরই পুরো কারেক্ট হয়েছে, বাকিরা কাছাকাছি গেছিস, ঠিক আছে। সো দিস ইজ মাই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম। আচ্ছা, এবার আমাকে কেউ, এটা আমি এমনি জিজ্ঞেস করছি, এইটা কি বলতে পারবি যে মানে পার্টিকেলটার মোশনটা তাহলে ঠিক কিরকম ধরনের, মানে তোকে গ্রাফ আঁকতে হবে না, ধরনটা জানতে চাইছি, মানে ভেলোসিটি এই পয়েন্টের পর তো নেগেটিভ হয়ে গেছিল, মানে পার্টিকেলটা এক্স্যাক্টলি কিভাবে যাচ্ছে, তাহলে ধর এক্স অ্যাক্সিস বরাবরই তো যাচ্ছে, তাহলে এখান থেকে স্টার্ট করলো, সহজ জায়গাটা বরং আমি বলে দিই, কঠিনটা তোদের জন্য রেখে দিই। এখান থেকে স্টার্ট করলো, তারপর ভেলোসিটি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ভেলোসিটি টাইমের সাথে সাথে বাড়ছে, কিন্তু স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে, ফাইন, তাহলে গেল। তারপরে তো ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে, তাহলেও ওর যেমন যাওয়ার গেল। তারপর ভেলোসিটি কমতে শুরু করলো, কমতে কমতে 0 হয়ে গেল, কিন্তু ভেলোসিটি তো তাও তো ছিল, তাহলে ওই আর কি, মানে যাচ্ছিল যাচ্ছিল, কিন্তু কমতে কমতে এই ভেলোসিটি 0 হয়ে গেল। এরপর কি হলো সেইটা বল, হোয়াট হ্যাপেন্স নেক্সট? ম্যাম এরপরে আপনার ডাইরেকশনটা চেঞ্জ করে নিয়েছি পার্টিকেলটা। ওকে, ভেরি গুড, উল্টো দিকে যাবে তাই তো? উল্টো দিকে। আচ্ছা তাই, তাহলে 4 থেকে 6 পর্যন্ত উল্টো দিকে যাবে, ওকে। তারপরে
ধর গেল কোনো একটা পয়েন্ট অব্দি এলো, সেটা আমরা জানি না, ডিসপ্লেসমেন্ট জানতে হবে তার জন্য। এবার 6 এর পর কি হবে? সিক্স এর পর তো ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে, কিন্তু ম্যাম নেগেটিভেই ম্যাম আছে কিন্তু। ম্যাম সিক্স আপনার ওর ডাইরেকশনটা আর কি আপনার নেগেটিভেই আছে, কিন্তু আপনার ফোর্সটা উল্টো দিকে ক্রিয়া করছে আর কি, অ্যাক্সিলারেশনটা উল্টো দিকে করছে। অ্যাক্সিলারেশনটা উল্টো দিকে করছে, মানে ও মানে রাইট, মানে ঠিক। আপনার 4 থেকে 6 এ যত যে আর কি যে ডাইরেকশনে যাচ্ছিল ঠিক সেই ডাইরেকশন, কিন্তু নিয়ে আপনার আছে, অ্যাক্সিলারেশনটা উল্টো দিকে ক্রিয়া করবে। উল্টো দিকে কাজ করছে, তার মানে অ্যাকচুয়ালি ও উল্টো দিকে আবার থামানোর চেষ্টা চলছে। মানে হুম একটা নির্দিষ্ট ভেলোসিটি যাচ্ছিল যাচ্ছিল ফাইন, কিন্তু এরপরে একজন তাকে থামানোর লোক এসে গেছে, মানে তুই বেশি অধঃপতনে চলে যাচ্ছিস, দিয়ে ওকে আস্তে আস্তে আটকাচ্ছে। তার জন্য ও যাবে ঠিকই, 7 সেকেন্ড অব্দি ও যাবে, কিন্তু যাওয়ার পর কোথাও একটা গিয়ে থেমে যাবে বেসিক্যালি। তাহলে এখানটায় এসে ও থেমে গেছে, তারপরে আর আমাদের বলেনি, ও না বলেছে অ্যাকচুয়ালি, আবার সোজাই যাচ্ছে, ও তারপরেও থেমেই গেছে। তার মানে যাচ্ছিল ডান দিকে, প্রথমে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিল, তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে থেমে গেল, থেমে গিয়ে উল্টো দিকে যাচ্ছিল, তারপর আবার সেটাকে আটকানোর চেষ্টা করা হলো, কিছুক্ষণ পরে পার্টিকেলটা থেমে গেল এবং তারপরেও থেমেই থাকলো। এইটাই। ওকে, বলছি ম্যাডাম, ভেলোসিটি কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ ভেলোসিটি নেগেটিভ হতে পারে? অবশ্যই, নেগেটিভ মানে হচ্ছে উল্টো দিকে ভেলোসিটি। দেখ, ও, ভেলোসিটি তো আচ্ছা ভেক্টর, আচ্ছা। ভেলোসিটির হ্যাঁ ভ্যালু আছে, ডিরেকশন আছে। নেগেটিভ ভেলোসিটি মানে উল্টো দিকে, নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে মন্দন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোদের এই ধরনের অনেকগুলো গ্রাফ পাঠিয়ে দেবো, জাস্ট বাড়িতে করার জন্য, ঠিক আছে? এমনি এমনি করবি এটা। আচ্ছা, বইটা বলে দিচ্ছি, মানে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি আইরোডভের, কিন্তু অঙ্কগুলো এইরকম অঙ্ক না, অঙ্কগুলোতে গ্রাফ দিয়ে বলেছে যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি বার করতে বলেছে, কিন্তু আমি গ্রাফগুলোকে তুলেছি জাস্ট ওইসব নিউমেরিক্যালস তোরা পারবি, তোদের উপর পূর্ণ আস্থা আছে, প্র্যাকটিস করলেই পারবি। কিন্তু আমি এগুলো করেছি কারণ এগুলো থেকে গ্রাফ প্র্যাকটিস করার জন্য এগুলো খুব ভালো জিনিস। কিছু এইচসি ভার্মার আছে, আমি তোদের গ্রাফগুলো পাঠিয়ে দেবো, তোরা গ্রাফ থেকে ফোর্সের প্লট করবি, ঠিক আছে? এটা আমি এখন করাচ্ছি না, কারণ তোরা বেসিকটা বুঝে গেছিস, অনেকটা পেরেছিস, ট্রাই করেছিস, বাড়িতে ট্রাই করবি, পাঠিয়ে দিবি, পরে কোনো ক্লাসে ডিসকাস করবো। এইবার আমি কিছুক্ষণ হচ্ছে আসল জিনিসে আসি, যে একটা ফাংশন দেওয়া আছে, গ্রাফ প্লট করতে হবে। এটার একটা বই আছে, আমি 11-12 এর যে গ্রুপ আছে শিবশঙ্কর, যেটার অ্যাডমিন, সেখান থেকে পেয়েছি বইটা। বইটা খুবই ভালো, বইটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, প্রথম হচ্ছে গ্রাফ প্লট করার থাম্ব রুল, পটাপট হয়ে যাবে প্লট। নাম্বার 1 থাম্ব রুল হচ্ছে অ্যাসিম্পটোটস। মানে হচ্ছে যে, এক্সাম্পল দিয়ে বলি, ধর তোকে বলল y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার প্লট, এটার প্লট ডেরিভেটিভ দিয়ে ভাবি। এটার প্লট হচ্ছে এমনিতে যারা জানিস প্যারাবোলা, প্যারাবোলা এরকম, ঠিক আছে, না জানলেও কোনো অসুবিধা নেই। এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এক্স এর প্লাসের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, আই মিন টু সে প্লাস এক্স এর স্কোয়ার আর মাইনাস এক্স এর স্কোয়ার, দুটোই একই, এক্স স্কোয়ারই আসবে। সুতরাং ওয়াই ইজ, একে বলা হয় ইভেন ফাংশন। যদি এক্স এর সাইন উল্টে দেওয়ার পরেও ফাংশনটা একই থেকে যায়, তাহলে তাকে ইভেন ফাংশন বলে। নেক্সট যেটা বিষয়, সেটা হলো এক্স যদি ইনক্রিজ করে, তাহলে ওয়াইটাও একদম শিওর শট ইনক্রিজ করছে। আচ্ছা, এই কয়েকটা জিনিস কাজে লাগিয়ে আমি কিরকম ভাবতে পারি, এক্স জিরোতে ওয়াই জিরো, আর এক্স বাড়লে ওয়াই বাড়ছে।
আচ্ছা, এক্স বাড়লে ওয়াই বাড়ছে, এ কিন্তু অনেক রকমই হতে পারে। এক্স বাড়লে ওয়াই বাড়ছে সেটা এরম হতে পারে, এক্স বাড়লে ওয়াই বাড়ছে সেটা এরম হতে পারে, এক্স বাড়লে ওয়াই বাড়ছে সেটা এরকমও হতে পারে। তাহলে এখানে আমার একটা ইয়ে থাকতে পারে যে তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা কিরকম হবে। এখানে তোর এই যে এতক্ষণ যে জিনিসটা আমরা করলাম সেটা তোর এখানে কাজে লাগবে। কিভাবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x। ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ। তো দেখতে পাচ্ছি যে স্লোপটা কিন্তু এক্স এর সাথে বাড়ছে। স্লোপ ইনক্রিজেস ইফ এক্স ইনক্রিজেস। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্স বাড়লে স্লোপ বাড়বে। এবার আমি যদি এখানে একটু দেখি ব্যাপারটা, ফার্স্টলি এই যে স্ট্রেট লাইনটা, এটা তো কখনোই হবে না, কারণ স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট। সিম্পল ওয়াই ইকুয়াল টু এক্স, এবং যাই হোক ওয়াই ইকুয়াল টু এক্স এটা লেখাটা উচিত হলো না, অ্যাকচুয়ালি এটা স্ট্রেট লাইন, সো ওয়াই ইকুয়াল টু ধর এম এক্স। হ্যাঁ, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম, তার মানে কনস্ট্যান্ট। তাহলে এখানে তো স্লোপটা কনস্ট্যান্ট, তাহলে স্ট্রেট লাইন তো হবেই না, প্রশ্নই নেই, স্ট্রেট লাইনকে তুলে দিই। এটা যদিও তোরা আগেই বুঝতে পারছিলি, কিন্তু এবার এইটা বাকি থাকলো যে এই দুটোর মধ্যে কোনটা। এখানে আমাকে কে হেল্প করবে? এক্স বাড়লে স্লোপ বাড়ছে, এইটা হেল্প করবে। কেন? স্লোপ এঁকে ফেলো। আহ তিনটে পয়েন্ট কনসিডার করি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের স্লোপ আঁকি। এই পয়েন্টের স্লোপ হচ্ছে এরকম, তিনটে পয়েন্টও লাগবে না, একদম নিচের একদম উপরে। এই পয়েন্টের স্লোপ হচ্ছে এই রকম। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানের অ্যাঙ্গেল ছোট, এখানের অ্যাঙ্গেল শিওর শট বড়। তাহলে আমার এখান থেকে এখানে তো এক্সটা তো বেশি, এদিকে তো এক্স অ্যাক্সিস, তাহলে এখানে কিন্তু এক্স বাড়লো, ট্যান থিটা বাড়লো। উল্টো দিকে যেহেতু আরেকটাও কনসিডার করেছি, তাই সেটাও একবার দেখে নেওয়া যাক। এই দুটো পয়েন্ট তুই কনসিডার কর, দিয়ে ট্যানজেন্ট আঁক। এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা, আর এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে, সেই বোর্ডের বাইরেই বেরোচ্ছে, এইটা। Clearly it can be seen that এইটা হচ্ছে, হ্যাঁ এইটা তো একটা অ্যাঙ্গেল থিটা 2, তারপর এক্স বেড়েছে, বেশি এক্স এ গেছি, কিন্তু অ্যাঙ্গেলটা দেখ অনেক ছোট। এক্স বাড়লে স্লোপ কমে যাচ্ছে। ফর দিস গ্রাফ এক্স ইনক্রিজ করলে ট্যান থিটা ডিক্রিজ করছে। সুতরাং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ উপরেরটা হবে না। সো দ্য গ্রাফ অফ y equal to x square will look like this. এইবার দেখ এটা এরম হবে নাকি ওরম হবে, সেটার জন্য তোর মানে স্পেসিফিক ইনফরমেশন লাগবে। ঠিক আছে, ওটা তুই, এটা তো ডিপেন্ড করছে কি পয়েন্ট প্লট করছিস, কি ধরনের ডেটা আছে তার উপর, কিন্তু দেখতে এরকমই হরিবোল টাইপেরই হবে দেখতে। আচ্ছা, এইবার নেগেটিভ এক্স এ গেলে কি হবে? আমরা আগেই দেখে নিয়েছি যে এক্স যদি মাইনাস হয় তাহলেও ফাংশন একই থাকে, তাহলে নেগেটিভ এক্স এ ফাংশনটা সেমই হবে। সো ধরা যাক এটা তো পজিটিভ এক্স, এই সেম জিনিসটা ধর বাঁদিকে আমি নিয়েছি, এই পয়েন্টে এটা নেগেটিভ এক্স, কিন্তু ওয়াই এর ভ্যালু সেম, অর্থাৎ ওয়াই এর ভ্যালু এখানে যা আছে এখানে এইখানে সেটাই হবে। সিমিলারলি প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা প্রযোজ্য। এখানে একটা এক্স আছে, নেগেটিভ এক্স এ এলাম, বাট ওয়াই এর ভ্যালু একই থাকবে, সো এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে তুই যদি কানেক্ট করিস এরকম, তাহলে ইভেন ফাংশন হচ্ছে লাইক মিরর ইমেজ। তোর যে ওয়াই অ্যাক্সিস আছে সেখানে একটা আয়না রাখলি, রিফ্লেকশন দেখলি, যা হবে দ্যাট ইজ ইভেন ফাংশন।
তাহলে ইভেন না অড সেটা আগে দেখতে হবে, আর স্লোপটা বাড়ছে না কমছে সেটা দেখতে হবে। ব্যাস ওতেই তোর হয়ে যাবে কাজ। অ্যাসিমটোট সেটা নয়, মানে অ্যাসিমটোটটা বলবো বলে এগুলো বললাম। অ্যাসিমটোট বলার জন্য আরেকটা গ্রাফ করতে হবে, সেটা হচ্ছে এইটা y ইকুয়াল টু ম্যাডাম আমাদের পয়েন্ট অফ ইনফ্লেশন আছে কিনা কি করে চেক করব? পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে কিন্তু থাকবে না। আচ্ছা, পয়েন্ট অফ ইনফ্লেকশনের ডেফিনেশনটা বল, মানে কি বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন? ডেফিনেশন যেখান থেকে গ্রাফের নেচারটা চেঞ্জ করে আর কি, মানে স্লোপটা পাল্টে ঠিক যায় মনে হয়। বলেছিস, একদম ঠিক বলেছিস। এক মিনিট, মানে গুড, ক্লাস তো শেষ হতে চললো। আচ্ছা, পয়েন্ট অফ ইনফ্লেকশনের মার্কে একটা গ্রাফ বলি। অ্যাকচুয়ালি প্রথম যেটা দেখিয়েছিলাম ওখানে ছিল এরকম একটা জিনিস। দেখ, এখানে প্রথমে স্লোপ 0, তারপরে স্লোপ বাড়ছে। আচ্ছা, অথচ এখানটাতে স্লোপ, গ্রাফের শেষের দিকে যদি আসি তাহলে এখানটাতে স্লোপ কমছে। তাহলে এখানে গ্রাফের নেচারটা চেঞ্জ হয়েছে, প্রথমে স্লোপ বাড়ছিল, তারপরে স্লোপ কমছে। ইনিশিয়ালি স্লোপ ওয়াজ ইনক্রিজিং and finally slope is decreasing, তার মানে মাঝখানে কোথাও একটা আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। তাহলে স্লোপ যদি কোথাও বাড়ছে কোথাও কমছে এরকম হয়, তাহলে এই দুটো জায়গার মাঝখানে আমার অবশ্যই পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। তাহলে এই গ্রাফের জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল না, কারণ এখানে আমি স্পষ্টই দেখেছি y এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স 2x, তার মানে এখানে স্লোপ সর্বদাই বাড়ছে, তার মানে এখানে কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন নেই। ইট ইজ monotonously increasing বা ইট ইজ অলওয়েজ ইনক্রিজিং। ঠিক আছে, ঠিক যদি আছে। হ্যাঁ, যদি স্লোপ কমা বাড়ার ব্যাপার থাকে তখন আসবে সেটা। আচ্ছা, এবার y ইকুয়াল টু এক্স কিউব। এখানে ফার্স্ট যেটা দেখার, আচ্ছা আগেরটার মতনই সবকিছুই, কারণ এক্স জিরোতে ওয়াই জিরো, তারপর হচ্ছে তোর এক্স বাড়লে ওয়াই বাড়ছে, সেটাও ঠিক আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে তোর স্লোপ ডিওয়াই ডিএক্স হচ্ছে 3x স্কোয়ার, দ্যাট মিনস এক্স যদি ইনক্রিজ করে আমার স্লোপও ইনক্রিজ করছে। ঠিক আছে, তো এইসব দিক থেকে মনে হচ্ছে যে আগেরটা যেমন পেয়েছিলাম এইটাও সেই রকমই পাবো। এটা না মুছে দিচ্ছি, আগেরটা যেমন পেয়েছিলাম এটা সেরকমই পাবো, কিন্তু দুটো, একটা বড় ডিফারেন্স আছে একটা ছোট ডিফারেন্স আছে। দ্য বিগ ডিফারেন্স ইজ, আমি যদি এক্স এর জায়গায় এখানে মাইনাস এক্স দিই তাহলে ওয়াই বিকামস মাইনাস এক্স কিউব, অর্থাৎ মাইনাস অফ এক্স কিউব। এক্স এর সাইন চেঞ্জ হলে ওয়াই এর সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস টাইপ অফ ফাংশন ইজ কল্ড অড ফাংশন। তাহলে এখান থেকে একটা জিনিস শেখা গেল, বিশাল ইম্পর্টেন্ট। যদি এক্স এর সাইন মাইনাস এক্স করে দেওয়ার ফলে, মানে করে দেওয়ার পরেও ফাংশন একই থাকে, তাহলে ইভেন। যদি এক্স এর সাইন উল্টে দেওয়ার ফলে ফাংশনের সাইন উল্টে যায় তাহলে অড। আবার এমনও ফাংশন আছে যেখানে এক্স এর সাইন উল্টে দেওয়ার ফলে দুটোর কোনোটাই হবে না, না এফএক্স হবে না মাইনাস এফএক্স হবে, কোনোটাই হবে না, তারা কিছুই নয়। এটা অনেক সময় স্টুডেন্টদের একটা মিসকনসেপশন থাকে যে সব ফাংশনই হয় ইভেন হবে নয় অড হবে, এটা কিন্তু একেবারেই নয়। কিছু ফাংশন ইভেন হয় কিছু ফাংশন অড হয়। যদি অঙ্ক করার সময় এরকম ফাংশন পাই তাহলে আমার কপাল খুব বেশি ভালো, আর যদি না পাই তাহলে কিছু করার নেই। এটাই মানে ফাংশন কিন্তু ইভেন অড কিছুই না, এরকমও হতে পারে। সো এই ফাংশনটা কিন্তু অড ফাংশন, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এক্স যদি ফ্র্যাকশন হয়, সাপোজ 0.2, কোনো কিছুর যদি কোনো কনফিউশন হয় প্রথমে একটা পয়েন্ট ধরে নিবি, একদম অব্যর্থ উত্তর পাবি। আচ্ছা, এক্স যদি এটা হয় তাহলে এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4,
0.04 এবং এর কিউব 2 দুগুণে 4 দুগুণে 8 এবং 3 ঘর যাবে না, 0.008। তার মানে এক্স যখন ফ্র্যাকশন তখন কিন্তু যেই আমার পাওয়ার বেড়ে গেল ভ্যালু কিন্তু কমে গেল। যদি এক্স গ্রেটার দেন 1 হতো, মানে যদি ফ্র্যাকশন না হতো আর কি, তাহলে কিন্তু এটা তো লেখার কিছু নেই, তাও লিখি 2 স্কোয়ার 4 আর 2 কিউব 8, জানা কথা পাওয়ার বাড়লেই জিনিসটা বাড়বে। তাহলে একের নিচে আর একের উপরে, তাহলে একটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে গ্রাফের ক্ষেত্রে। তা আমি যদি আগের গ্রাফটাতেই এটা প্লট করি, রেড দিয়ে প্লট করি, আচ্ছা ওভারঅল নেচার এরকমই হবে, কিন্তু সাপোজ এটা হচ্ছে 1, তাহলে এক্স যখন একের থেকে ছোট তখন আমার ব্ল্যাকটা ছিল এক্স স্কোয়ার, এবার আমি এক্স কিউব প্লট করছি। একের থেকে যখন ছোট তখন পয়েন্ট গুলো সব এক্স স্কোয়ারের থেকে নিচে নিচে হবে, আর একের থেকে যখন বড়, একের থেকে যখন বড় তখন এক্স কিউব গুলো সব উপরে উপরে হবে। সো এরম একে ক্রস করবে অ্যান্ড দেন এরম। কি একটা লিখেছিস, ও কি যাবে রে, ইন্টিগ্রেশন। কি একটা যাবে লিখলো, কোনটা যে যাবে, আচ্ছা পরে বলিস। সো দিস ইজ আওয়ার এক্স কিউব। এবার বাহাতে আসি, এটা অড ফাংশন। ওকে, অড ফাংশনে কি হয়েছে জিনিসটা জানো, ওয়াই এর সাইনটা উল্টে গেছে, তাহলে মানে পজিটিভ ওয়াইটা নেগেটিভ ওয়াই হয়ে গেছে। তাহলে এখানের রেড পোর্শনটা তো টোটালটা পজিটিভ, কিন্তু এক্স কে যখন আমি মাইনাস করেছি তখন ফাংশনটা উল্টে গেছে, তাহলে এক্স যখন মাইনাস করব ফাংশনটা উল্টে যাবে। দিস ইজ প্লটিং অফ অড ফাংশন। তাহলে ইভেন ফাংশনে জাস্ট মিরর ইমেজ, অড ফাংশনে বলতে পারিস দুবার মিরর ইমেজ, মানে একবার এখান থেকে মিরর ইমেজ হয়ে এরকম হলো, আবার এখান থেকে মিরর ইমেজ হয়ে নিচের গ্রাফটা হলো। ঠিক আছে, এবার একটু পরিষ্কার করে আঁকি ফর জেনারেল কেস। ফর জেনারেল কেস এক্স ওয়াই, দিস ইজ এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, এবার ডোন্ট মাইন্ড আমার ছবি আঁকা, এটা হচ্ছে y ইকুয়াল টু, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব। আচ্ছা, এরপর y ইকুয়াল টু এক্স টু দা পাওয়ার 4 যদি করতে চাই, তাহলে আরো নিচে দিয়ে যাবে, 1 এ কাট করবে, আরো উপর দিয়ে যাবে। আচ্ছা, এটা ইভেন ফাংশন, তাহলে এরম হবে এবং এরম হবে। আচ্ছা, এটা কি হলো, এটা এক্স স্কোয়ার ছিল, এটা এক্স কিউব হলো, এটা এক্স টু দা পাওয়ার 4 হলো, এক্স টু দা পাওয়ার 5 আরো নিচে দিয়ে যাবে, এই নিচে দিয়ে গেল, 1 এ ক্রস করবে। আচ্ছা, এটা না একেবারেই ও বাদিকে আসবে না, আমার ছবিটা আঁকাটা বড্ডই খারাপ হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। নীলটাকে একটু সরাই, নাহলে আর করা যাচ্ছে না।
এরকম। আর সবুজটা আর কি আরো ফাস্ট ইনক্রিজ করবে, এই আর কি, মানে উপর দিয়ে যাবে বেসিক্যালি। আর এটা অড ফাংশন, তাহলে এটার ইয়েটা এখান থেকে এই এবং এই। ঠিক আছে, তো এরকম ভাবে চলতে থাকবে। ফাইন। এবার অ্যাসিমটোটের কথা কেন বলছি, ধর এটাকে একটু ঝামেলা করে দিলাম ফাংশনটাতে। কিরম ঝামেলা? y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এটা তোদের মানে ফার্স্ট ইনস্টিংক্ট হবে হচ্ছে গ্রাফ প্লটিং এর স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করা। স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে মানে যেটা শর্টকাট নয়। স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে প্রথমে y ইকুয়াল টু 0 বসিয়ে x এর ভ্যালু বার করা, তারপর x ইকুয়াল টু 0 বসিয়ে y এর ভ্যালু চেক করা। নেক্সট হচ্ছে dy dx 0 বসিয়ে ম্যাক্সিমা এবং মিনিমা চেক করা, কোথায় কোথায় ম্যাক্সিমা হবে কোথায় কোথায় মিনিমা হবে। তারপর তো তোকে অবশ্যই d2y dx2 দেখতে হবে এবং সেটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখতে হবে। আর কি করে লোকে? মোটামুটি এই দুটোই করে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা করে। আবার অনেকের আরো ছোটদের মেথড, সেটা হচ্ছে ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 0.5। কিন্তু প্রসেস হিসাবে এটা কিন্তু খুব একটা ভালো না, প্রচুর সময় লাগে। আর মানে তুই সবসময় কারেক্ট অ্যান্সার পাবিও না, তুই তো সব পয়েন্ট ধরছিস না, এমন একটা পয়েন্টই হয়তো তুই বাদ দিয়ে দিয়েছিস যেই পয়েন্ট একটা বিশাল পরিবর্তন হচ্ছে। প্রসেস হিসাবে এইটা ঠিকঠাক, কিন্তু যদি হাতে সময় কম থাকে বা যদি আমার এত খাটার ইচ্ছে না থাকে, তাহলে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিমটোট। অ্যাসিমটোট মানে হচ্ছে, আচ্ছা আগে অ্যাসিমটোট মানে বলি। অ্যাসিমটোট মানে হচ্ছে যে ভেরি লার্জ ভ্যালু অ্যান্ড ভেরি স্মল ভ্যালু, এদেরকে বলা হয় অ্যাসিমটোট, মানে এক্সট্রিম বিহেভিয়ার বা এক্সট্রিম ভ্যালু আর কি। ভেরি লার্জ ভ্যালু, ওই ধরা যাক 1 কোটি আম্বানির প্রপার্টি যত, সেইটা অ্যাসিমটোট, দ্যাট ইজ ভেরি লার্জ ভ্যালু। ভেরি স্মল ভ্যালু হচ্ছে 1/, সেটা অর্থাৎ 0.0000001। কথাটা হলো যে এক্স কিউব, এটার পাওয়ার তো এক্স স্কোয়ারের থেকে বেশি। তা যখন আমি অনেক লার্জ ভ্যালু কনসিডার করব, তখন দেখা যাবে যে ওয়াইটা অলমোস্ট এক্স কিউবের মতোই হয়ে গেছে ফর এক্স ভেরি লার্জ। কারণ দেখ তুই, দেখ 10 কিউব আর 10 স্কোয়ার, এদের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু হয়তো বিশাল কিছুও নয়। 10 কিউব মানে হচ্ছে তোর 10, 100, হ্যাঁ ঠিকই আছে, আর 10 স্কোয়ার হচ্ছে 100। কিন্তু তোর যদি থাকে এতটা বেশি একটা ভ্যালু, ধর 10⁵ যদি থাকে, তাহলে তার কিউব আর তার স্কোয়ার এদের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। সুতরাং তুই যদি প্রচন্ড লার্জ ভ্যালু নিস, তখন কিন্তু এক্স স্কোয়ার আর খুব একটা পাত্তা পাবে না, তখন মানে এক্স কিউবটাই তখন ইম্পর্টেন্ট টার্ম হবে। এটাকে ভাষায় বলতে গেলে বলা হয় ডমিনেটিং টার্ম। তাহলে এখানে লার্জ ভ্যালু অফ এক্স এর জন্য ডমিনেটিং টার্ম কিন্তু এক্স কিউব। সিমিলারলি স্মল ভ্যালু অফ এক্স এর জন্য কিন্তু ডমিনেটিং টার্ম অবশ্যই এক্স স্কোয়ার হবে, কারণ আমরা আগেই দেখেছি যে যখন ফ্র্যাকশন হয় তখন কিন্তু পাওয়ার যত বাড়ে ভ্যালু তত ছোট হয়, একের নিচে আর একের উপরে বিহেভিয়ার টোটালি চেঞ্জেস। তাহলে ফর স্মল ভ্যালু অফ এক্স অবশ্যই ডমিনেটিং টার্ম উইল বি এক্স স্কোয়ার। এইবার এইটাকে তুই গ্রাফে ইউজ করে 2 সেকেন্ডে হয়ে যাবে তোর গ্রাফ। এক্স যখন লার্জ তখন এক্স কিউব, তো তাহলে এক্স যখন লার্জ, এক্স যখন লার্জ তখন এক্স কিউবের মতো, এক্স যখন স্মল তখন এক্স স্কোয়ারের মতো।
বুঝতে পারলি কি করলাম? লার্জ এক্স এর জন্য এক্স কিউবের গ্রাফটাকে আঁকলাম, স্মল এক্স এর জন্য আমি এক্স, কোথায় লিখবো এক্সটাকে, নিচে লিখি, এক্স স্কোয়ারের গ্রাফটাকে আঁকলাম। এবার টোটাল গ্রাফটা কি হবে? এই এই দুটোর কানেকশন হবে, তাহলে এই দুটোকে আমাকে কানেক্ট করতে হবে, তাহলে কানেক্ট করি। এই আমি কানেক্ট করলাম, এটাকে এভাবে কানেক্ট করলাম, আর এটা নিচে আছে আর এটা তো উপরে উঠছে, তাহলে উপর থেকে আমাকে অফকোর্স নিচে নামাতে হবে। তাহলে এই দিস ইজ দ্য রাফ বিহেভিয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এবং যত আরো গ্রাফ করতে থাকবি, মানে যত এক্সপিরিয়েন্স হবে, তত দেখবি তুই মানে এই অ্যাসিম্পটোটিক্স দিয়েই তুই জেনারেল বিহেভিয়ারটা বলতে পারবি। হ্যাঁ, এখান থেকে তুই কি বলতে পারবি না, দেখ এখান থেকে তুই কি কি বলতে পারবি। এখান থেকে তুই এটা বলতে পারছিস যে এটার একটা ম্যাক্সিমা আছে, এটার একটা মিনিমা আছে, মিনিমাটা জিরোতে আছে, এবং আরো একটা পয়েন্টে এটা 0x0 হয় ফাংশনটা, এবং সেই পয়েন্টটা কোনো একটা নেগেটিভ এক্স এর জন্য 0 হয়। এই এতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু তুই উইদাউট ডুইং এনিথিং, মানে ভ্যালু পুটিং, ম্যাক্সিমা মিনিমা ছাড়াই বলতে পারি। কি বলতে পারবি না সেটা হচ্ছে যে কোন ভ্যালুতে ম্যাক্সিমাটা আছে, শুধু সেইটা বলতে পারবি না, এছাড়া কিন্তু তুই সবই বলতে পারবি। ঠিক আছে? এবার অনেক অঙ্কেই দেখা যায় যে বাকি ভ্যালুর খুব একটা ইম্পর্টেন্স নেই, যেমন ধর ফোর্স আর পোটেনশিয়াল। ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনটা কি? ফোর্স হচ্ছে মাইনাস ডিভিডিএক্স, ঠিক আছে, পোটেনশিয়ালে ডিডিএক্স করলেই ফোর্স আসে। তা এটা যদি আমার পোটেনশিয়ালের কার্ভ হয়, এদিকে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে পোটেনশিয়াল, তাহলে আমি এখান থেকে তো বলতেই পারছি যে ফোর্সটা কোথায় কোথায় 0, 0তে 0, এছাড়াও মানে এই দুটো জায়গায় তো আর কি ডিভিডিএক্স তো 0, তাহলে এই দুটো পয়েন্টে ফোর্সটা 0। তাছাড়াও আমি বলতে পারছি যে এটা তো মিনিমা, তাহলে মিনিমাতে d2v dx2 এটা হচ্ছে পজিটিভ, আর এটা তো ম্যাক্সিমা, তাহলে d2v dx2 এটা হচ্ছে নেগেটিভ। ইনফ্যাক্ট সেটারও দরকার নেই, যেটা মিনিমা থাকে একটা পার্টিকেল সেখানেই স্টেবল ভাবে থাকে, তাহলে যেখানে যেখানে আমার ফোর্সটা 0, ফোর্স যেখানে যেখানে 0, সেগুলোকে বলা হয় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। কেন? কারণ ফোর্স নেই, তো ফোর্স নেই তাই অ্যাক্সিলারেশন নেই, ফোর্স না থাকলেই সেটাকে ইকুইলিব্রিয়াম বলে। আর এই যে হাঁড়ি কড়াইয়ের মতো যে পোটেনশিয়াল, দ্যাট ইজ কল্ড স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক যেমন একটা কড়াইয়ের ইকুইলিব্রিয়াম, একটা কড়াইয়ের মধ্যে যদি একটা বল থাকে, বলটাকে তুই কিছুটা উপরে টেনে এনে ছেড়ে দিলি, বলটা আবার কড়াইয়ের তলাতেই চলে যাবে। সো দ্যাট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম, বা কি সাম্য যেন, সুস্থির সুস্থির সাম্য। আর এই যে মাথায়, পাহাড়ের মাথায় যদি একটা লোক দাঁড়িয়ে থাকে, তাকে যদি কেউ ধাক্কা মারে সে তো পড়ে যাবে, সে তো আর মানে সিনেমায় দেখায় দড়ি ধরে নাকি সব ধরে উঠে আসে, কিন্তু বাস্তবে ইট ইজ হাইলি ইম্প্র্যাকটিক্যাল। তো এইটা কিন্তু দিস ইজ অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কাজেই তোকে যদি বলে দেয় যে একটা পোটেনশিয়াল আছে ভিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দা পাওয়ার 5, তুই এই জাস্ট এক্স টু দা পাওয়ার 5 এ এরম এরম, এক্স স্কোয়ারে এরকম কানেকশন করলি, করেই বলে দিতে পারবি যে এখানে এতটা স্টেবল ইকুইলিব্রিয়াম আছে, ওখানে একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। তো দিস ইজ দ্য পাওয়ার অফ গ্রাফ। এটা তো মানে জাস্ট সত্যি কথা বলতে এটা সিনেমার ট্রেলার, এরপর আরো চলতে চলতে পরে দেখবি গ্রাফ ছাড়া কিছু করতে ভালোই লাগছে না। আচ্ছা, অনেক কিছু বলে দিয়েছি, আজকে আমি আর কিছু বলবো না, তার বদলে আমি একটা অ্যাপ, হয়তো অনেকে জানিস অনেকে জানিস না, দুর্দান্ত অ্যাপ, ইট ইজ কল্ড ডেসমস গ্রাফ প্লটার, আর আমি বইটা পাঠিয়ে দেবো। এবং এখানে লেখালেখি করতে কিচ্ছু প্রোগ্রাম জানতে হয় না। আমাকে এখানে কি দেখাবে, হ্যাঁ ধর আমি এক্স স্কোয়ার করতে চাই, তো এ টু দা পাওয়ার বি দিলাম, 2 দিলাম, এক্স স্কোয়ার পেলাম।
আমি যদি আরেকটু ভালো কিছু করতে চাই তাহলে আমি এক্স টু দা পাওয়ার এ করে দিলাম এবং আমি এখানে একটা স্লাইডার অ্যাড করলাম। মানে আমি এর ভ্যালু আমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। সো বাড়াচ্ছি, দেখ এক্স এর ভ্যালু 1.5, 1.7, এক্স এর ভ্যালু স্কোয়ার, এক্স স্কোয়ার, এখান থেকে বাড়িয়ে আমি এক্স কিউব করছি। আবার যদি কমাই তার মানে স্কোয়ার রুট অবশ্য আমি বলিনি এখনো, পরের দিন বলবো, ঠিক আছে, স্কোয়ার রুট, কিউব রুট ইত্যাদি। চাইলে তুই এখানে প্লে বাটন প্রেস করে দিলে এই একটা সিনেমাই হয়ে যাবে, মনে হচ্ছে ডান্স করছে গ্রাফটা। আচ্ছা, সো গ্রাফ প্লটিং এর তো একটা টেকনিকই বললাম, বাকি তো সব ডেরিভেটিভ নিয়ে দিন কেটে গেল। তাহলে পরের দিন বরং গ্রাফ প্লটিং এর অন্যান্য টেকনিক বলবো। ইতিমধ্যে তোরা হ্যাভ ফান উইথ ডেসমস, আর যেই বইটা থেকে আমি পড়াচ্ছি বইটা আমি পাঠিয়ে দিচ্ছি। এবার তোরা তোদের সময় মতন একটু উল্টে পাল্টে দেখ, আর তারপর দেখছি আবার যেই উইকে এরকম ফাঁকা থাকবে, একটু ক্লাস টাস কম থাকবে কোর্সের ক্লাস, তখন আবার বসে যাব আমরা, ঠিক আছে? বলছি ম্যাডাম, আগের দিনের যে স্যার পড়িয়েছিল এই হ্যাঁ, যে ডিরেক্টরের উপর ইন্টারফারেন্সের গঠনের মানে মানে কাজটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। মানে ফোটনের ইন্টারফারেন্সের পোর্শনটা বলছিস? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা, ওটার কাজটা, আচ্ছা স্যার কিন্তু ডিটেলস ডিসকাশনটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবার করবেন, আর আগের দিন বলতে পারিস জাস্ট ভূমিকা। তো কাজ ঠিক নয়, স্যার অ্যাকচুয়ালি কিছু ঘটনার কথা বলেছেন, কারণ ফিজিক্সে আমরা আলটিমেটলি নেচারের কিছু ইভেন্ট দেখি, সেগুলোকে ডেসক্রাইব করার জন্য গল্প বানাই। তো এক্ষেত্রে আমার ইভেন্টটা এটাই, মানে খুব সামারি করতে গেলে, যে আমার লাইট ছিল, লাইট যখন দুটো স্লিপ দিয়ে পাঠিয়েছি, তখন আমি কিছু জায়গায় ডার্ক, কিছু জায়গায় ব্রাইট, আবার ডার্ক আবার ব্রাইট, আবার ডার্ক আবার ব্রাইট, এইরকম সমস্ত পেয়েছি। এবার যখন আমি লাইটটাকে প্রচন্ড হালকা করে দিয়েছি, মানে ভেরি লো ইন্টেন্সিটি, মানে হচ্ছে গিয়ে বাল্বের ওয়াট খুবই লো ওয়াটের বাল্ব যখন ইউজ করছি, তখন আমি কিন্তু এরকম, মানে প্রথমেই আমি এরকম কোনো প্যাটার্ন পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি সেটা হলো একটা একটা স্পট পাচ্ছি। একটা হঠাৎ করে দেখলাম স্ক্রিনের উপর একটা স্পট এলো, হঠাৎ করে দেখলাম স্ক্রিনের উপরে আরেকটা স্পট এলো, হঠাৎ দেখলাম আরো একটা স্পট এলো। ওকে, এরকম স্পট পাচ্ছি। তাহলে এই যে স্পট পাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু প্রথমে পেয়েছিলাম, আর পাচ্ছি, প্রথমে পেয়েছিলাম আমি একটা প্যাটার্ন, তারপর হঠাৎ গল্প চেঞ্জ হয়ে আমি পেলাম স্পট, কিন্তু গল্পটা আবার সেখানেই শেষ নয়। যখন আমি অনেক অনেক স্পট পেলাম, ফাইনালি 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর আমি দেখলাম স্পট গুলো কিন্তু যেখানে সেখানে পড়েনি। ওই প্যাটার্ন যেরকম পাওয়া গেছিল, যেখানে যেখানে ব্রাইটনেস ছিল, স্পট গুলো আশ্চর্যজনক ভাবে সেই প্যাটার্নটাই কিন্তু আবার তৈরি করেছে। তাহলে স্পট হলে কি হবে, স্পট গুলো কিন্তু ফ্রিঞ্জের মতোই মানে মানে হিট করেছে স্ক্রিনকে। তা এই গোটা ঘটনাটাকে এক্সপ্লেন করার জন্য, মানে একটাই এক্সপ্লেনেশন লোকের মাথায় এসেছে, তুই চাইলে আরো এক্সপ্লেনেশন ভাবতে পারিস, তখন ফিজিক্স চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে এটাই, যে মানে যেহেতু আমি একটা স্পট পাচ্ছি এবং ইন্টেন্সিটি কমানোর ফলে ঘটনাটা ঘটছে, তাহলে ইন্টেন্সিটিকে আমাকে বলতে হবে ফোটনস, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কতগুলো ফোটন পাচ্ছি। এবার ফোটনটা কি? ফোটন হচ্ছে লাইট যে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা কতগুলো টুকরো 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 পার্টিকেলের মতো যায়। যেমন আমি তোর দিকে 10টা 10টা ক্যাডবেরি ছুড়ে দিলাম, সামথিং লাইক দ্যাট। তা মিনিটে সেকেন্ডে কতগুলো ক্যাডবেরি ছুটছি, সেটা হচ্ছে আমার ব্রাইটনেস বা আমার ওয়াট, আমার গায়ে যত জোর আছে তত বেশি ছুটবে। আচ্ছা, নেক্সট হলো যে
যদি খুব লো ইন্টেন্সিটি হয়, মনে কর উদাহরণস্বরূপ বলছি, ফর এক্সাম্পল আমি সেকেন্ডে একটাই ফোটন থ্রো করছি, তাহলে একটা ফোটন থ্রো করলাম, স্ক্রিনে পৌঁছে গেল, একটাই তো ফোটন, স্ক্রিনের কোথাও একটা সেটা হিট করবে, কোথাও একটা ধর হিট করলো, কারণ এটা তো একটা পার্টিকেলের মতো, মনে রাখতে হবে যেটা হিট করলে কিন্তু পার্টিকেলের মতোই হিট করছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি কিন্তু আবার সেই ফ্রিঞ্জ পাচ্ছি। এটা তখনই সম্ভব যদি একটা ফোটন হলেও তার যদি ওয়েভ নেচার থাকে, সিঙ্গেল ফোটন বাট বিহেভস লাইক ওয়েভ। এটা কেমন ভাবে হতে পারে? এটা এইরকম হতে পারে যে একটা ফোটন আছে কিন্তু সেটা ওয়েভের মতন ট্রাভেল করছে। এটাকে কিন্তু রিয়েলিস্টিক কোনো উপমা দিয়ে বলা অসম্ভব, কারণ সত্যি কোনো ওয়েভের মতন ফোটন যায় মানে সত্যি এটা বলা, মানে এটা মানে কোয়ান্টামের এই জিনিসগুলো কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট। মানে একটা ফোটন যাচ্ছে, এটা ওয়েভের মতো যাচ্ছে, এটাকে আমার পক্ষে কোনো উদাহরণ দিয়ে, মানে আমার পক্ষে নয়, কারুর পক্ষেই কোনো বাস্তব জীবনের উপমা দিয়ে বলাটা অসম্ভব। কিন্তু মানে কি বলবো, এই স্টোরি, এই গল্পটা কাজ করে, মানে এই গল্পটা এক্সপেরিমেন্টের সাথে মেলে। কিভাবে মেলে? না, ফোটন হতে পারে কিন্তু সেটা ওয়েভের মতো যায়। যেহেতু ওয়েভের মতো যায়, তাই একটা ফোটনই কিন্তু দুটো স্লিটের মধ্যে দিয়ে যায় বলে এরকম আর কি ওয়েভের মতন তো হয় জিনিসটা। তাহলে এদের মধ্যে ইন্টারফেয়ারেন্স হয় এবং ইন্টারফেয়ারেন্সের ফলে ফোটনটা জানে যে ওকে কোথায় যেতে হবে, ফোটনটা জানে যে ইন্টারফেয়ারেন্সের ফলে এই জায়গাতেই ফ্রিঞ্জটা হওয়ার কথা, এই সব জায়গাতে ফ্রিঞ্জটা হওয়ার কথা নয়। তাই ফোটনটা আগে থেকেই জানে যে আমাকে যদি যেতে হয় তাহলে আমাকে এই সব জায়গাতেই পৌঁছতে হবে, তাই ফোটনটা ওই সব জায়গাতে পৌঁছায়। টিল নাও কোয়ান্টামের স্টোরিটা এরকমই আছে এখনো পর্যন্ত, যে পার্টিকেল কিন্তু ওর মানে বিহেভিয়ারটা ওয়েভের মতো। তাই একটা ফোটন নিজেই নিজের সাথে ইন্টারফেয়ার করতে পারে, এবং ইন্টারফেয়ার করতে পারে বলেই ওর আগে থেকেই জানা থাকে যে আমাকে স্ক্রিনের মধ্যে কোথায় কোথায় যেতে হবে। এটাই রাজীবুল স্যারের বক্তব্য ছিল আগের ক্লাস অব্দি। এবার তোরা পরের ক্লাসে স্যারকে আরেকবার বলবি যে স্যার এই জিনিসটা আরেকবার বলুন, তাহলে স্যার আবার একটা কিছু বলবেন। বুঝেছিস? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে 6টার সময় এডিজির ক্লাস আছে। ওকে, টাটা, বাই বাই। তোদের আরো অন্য কোনো ডাউট থাকলে আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারিস, আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক টাইমে একদম। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, ইউটিউবে দেবো একদম অবশ্যই, সব ক্লাস দেবো ইউটিউবে। ঠিক আছে, তাহলে গুড নাইট, সবাই আবার খেতে যাও, প্রচুর ক্লাস করে ফেলেছো সারাদিন। টপ প্রেজেন্টিং।